আবারও আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র। The U.S. military attack. Nuclear enrichment facilities have been completely and totally obliterated. Congratulations, President Trump. An attack inside Iran. ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। ইরানের একসময়ের মিত্র ছিল যুক্তরাষ্ট্র। এই মিত্রতা কিভাবে শত্রুতায় রূপ নিল? যুগ যুগ ধরে চলমান এই দ্বন্দ্ব নিয়ে জানতে হলে ফিরতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। রাজনৈতিক হস্তক্ষেপের মধ্য দিয়ে শুরু হওয়া উত্তেজনা আজকের সংঘাতে রূপ নেয়। মার্কিনীদের এই হস্তক্ষেপ শুরু হয় গত শতকের 50-এর দশকে। 1951 সালে ইরানের 35তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদ্দেক। সে সময় ইরানের তেলের খনিগুলো ছিল ব্রিটিশদের অধীনে। মোসাদ্দেক দায়িত্ব নিয়েই তেল সম্পদ জাতীয়করণ করেন। এতে করে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে ব্রিটেন। জাতীয়তাবাদী মতাদর্শের হওয়ায় ব্রিটিশরা এটাও ভেবেছিল যে মোসাদ্দেক সরকার হয়তো রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। এই কারণে তেল কোম্পানির ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে সে সময় যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন ছিল তাদের। ব্রিটিশদের ডাকে সাড়া দিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 মিলে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার গোপন ষড়যন্ত্র শুরু করে। প্রধানমন্ত্রী ও ইরানের তৎকালীন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী 1953 সালের আগস্টে রেজা শাহ পাহলভী আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী মোসাদ্দেককে বরখাস্ত করেন। পরবর্তীতে শাহের সমর্থকদের দিয়ে মোসাদ্দেককে গ্রেফতারের দাবিতে মিছিলের জন্য লোক ভাড়া করা থেকে শুরু করে সব রকম খরচ বহন করত সিআইএর গুপ্তচররা। অভ্যুত্থানটি সফল হয় মোসাদ্দেককে গ্রেফতারের মাধ্যমে। কারাদণ্ড ভোগ শেষে 1963 সালে মৃত্যু অবধি তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। মূলত তাকে ক্ষমতাচ্যুত করার পরেই ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন শাহ মোহাম্মদ রেজা পাহলভী। শতভাগ সফল হয় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। 2013 সালে সিআইএ মোসাদ্দেকের বিরুদ্ধে পরিচালিত অভ্যুত্থানের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে। এখান থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের সূচনা, যা আজ অবধি বিশ্ব রাজনীতিতে বড় রকমের প্রভাব ফেলছে। 1979 সালে দেশটিতে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত রাজা রেজা শাহ পাহলভীর পতন হয়। সে বছরের ফেব্রুয়ারি মাসে ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী হন রুহুল্লাহ খোমেনি বা আয়াতুল্লাহ আল খোমেনি। ফলস্বরূপ ইরানের ওপর বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে 1979 সালের 4 নভেম্বর তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালায় কয়েকজন ইরানি ছাত্র। তারা 60 জন মার্কিন নাগরিককে জিম্মি করে, যা এক আন্তর্জাতিক সংকটের জন্ম দেয়। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিমি কার্টার। আলোচনার পরিপ্রেক্ষিতে জিম্মি থাকা নাগরিকদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় ইরানের তেল বিক্রির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেন প্রেসিডেন্ট কার্টার। এই ঘটনার পর দুই দেশের মধ্যে স্থায়ীভাবে অচলাবস্থা তৈরি হয়। মার্কিন নাগরিক জিম্মি হওয়ার 212 দিন পেরিয়ে গেলেও কোনো প্রকার সমাধান না পেয়ে 1980 সালের 7 এপ্রিল নতুন পদক্ষেপ গ্রহণ করেন প্রেসিডেন্ট জিমি কার্টার। ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে দেশটির আমদানি রপ্তানি এবং খাদ্য সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তার প্রশাসন। একই মাসে প্রেসিডেন্ট কার্টার ইরানে একটি গোপন সামরিক অভিযান পরিচালনা করেন। মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে পরিচালিত ওই অভিযানে 8 মার্কিন সদস্য নিহত হয়। সংকট ক্রমাগত বাড়তেই থাকে এবং পুনর্নির্বাচনে পরাজিত হন জিমি কার্টার। নতুন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে নতুন চুক্তির 1 ঘণ্টার মাথায় জিম্মিদের মুক্তি দেয় ইরান। চুক্তির অংশ হিসেবে ইরানের ওপর আরোপিত সকল প্রকার বাণিজ্যিক অবরোধ প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু চুক্তিতে সম্মত হয়েও কার্টার আরোপিত অর্থনৈতিক অবরোধসমূহ প্রত্যাহার করেনি মার্কিন সরকার। এতে করে দুই পক্ষের মধ্যে গোপন সংকট চলতেই থাকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংকট চলাকালে ইরাকের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান।
যুদ্ধ চলাকালীন সময় ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর অন্যতম নেতা ছিলেন বর্তমান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৮ বছরের সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথম দিকে নিরপেক্ষতা প্রদর্শন করলেও পরবর্তীতে ইরাকের পক্ষ নেয়। এর মাঝে ১৯৮৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বোমা হামলায় ২৪১ জন মার্কিন সদস্য নিহত হয়। রিগান প্রশাসন এই হামলার দায় সরাসরি ইরানের ওপর চাপিয়ে দেয়। একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসী রাষ্ট্রের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করে। তবে প্রেসিডেন্ট রিগান জনসম্মুখে ইরান বিরোধী নানা রকম কর্মকাণ্ডের প্রচার করলেও গোপনে ইরানের সঙ্গে নানা রকম অর্থনৈতিক এবং সামরিক লেনদেন করেন। ৮০ দশকের শেষের দিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালের ৪ জুন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ৯০-এর দশকে ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দুই দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য একটি দ্বৈত সংযোজন নীতি গ্রহণ করেন। সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সম্পদ হিসেবে পরিচিত পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশগুলোর উপর মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন ক্লিন্টন প্রশাসন। তেল সম্পদ নিয়ে পাল্টাপাল্টি বিরোধের মধ্যে ইরানের পরমাণু পরীক্ষা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ২০০২ সালে আন্তর্জাতিক সম্প্রদায় বুঝতে পারে দেশটি গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং পরমাণু কর্মসূচির দিকে ধাবিত হচ্ছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 9/11-এর ঘটনার পর ইরানকে সন্ত্রাসবাদের মিত্র হিসেবে উল্লেখ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন। আন্তর্জাতিক সম্প্রদায় ইরানকে এসব কার্যক্রম বন্ধের জন্য চাপ দেয় এবং যুক্তরাষ্ট্র সকল প্রকার নিষেধাজ্ঞায় আরও বেশি কড়াকড়ি আরোপ করে। এসব বিধিনিষেধ প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে আরও শক্তিশালী করা হয়। এতে করে ২০১৫ সালে ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে এবং চুক্তিতে উল্লেখিত বিধিনিষেধ মেনে চলার প্রতিশ্রুতি দেয়। ওবামা প্রশাসনের কল্যাণে ইরান যে পরমাণু চুক্তিতে সম্মত হয়েছিল তা প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসন ২০১৮ সালের মে মাসের ৮ তারিখে বাতিল করে। পরমাণু চুক্তির মধ্য দিয়ে ইরান বিশ্ববাজারে তেল বিক্রির যে নতুন স্বাধীনতা পেয়েছিল তা আবারও শিথিল হয়ে পড়ে। আবারও নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয় ইরান। পরমাণু চুক্তি বাতিলের পর থেকেই দুই দেশের মধ্যকার উত্তেজনা নিয়মিত বেড়েই চলেছে। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের সামরিক ব্যয় কমালেও ইরানের সঙ্গে বিরোধ বাড়িয়ে নতুন কৌশল ঠিকই অবলম্বন করেন। উত্তেজনার পর দ্বিতীয় দফায় উত্তেজনা বাড়ে ২০২০ সালে। ট্রাম্পের নির্দেশে ইরানের সর্বোচ্চ সামরিক নেতা জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। ইরাকের রাজধানী বাগদাদে ভ্রমণরত অবস্থায় মার্কিন ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। United States military terminated the terrorist ringleader. সোলাইমানি হত্যার পর বাগদাদে মার্কিন দূতাবাসের কাছাকাছি এবং পার্শ্ববর্তী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের বিরুদ্ধে চলমান ছায়াযুদ্ধের মূল নেতৃত্ব রয়েছে সোলাইমানির অনুগত কুদস ফোর্সের কাছে। ধারণা করা হয় ইয়েমেনের হুথিরাও বিভিন্নভাবে তার নির্দেশ মেনেই যুদ্ধে লিপ্ত ছিল। যদিও শুধু এই দুটি কারণে তাকে হত্যার বিষয়টি একেবারেই অস্পষ্ট। ট্রাম্প প্রশাসন ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেটিকে পুরোপুরি কার্যকর করতে সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। উত্তেজনা আরও তুঙ্গে ওঠে ২০২৪ সালের ১৯ মে ইরানের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহত হওয়ার মধ্য দিয়ে। তাকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের। তাকে ভাবা হতো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভবিষ্যৎ উত্তরসূরি। রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া নিছক দুর্ঘটনা ছিল নাকি গভীর কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি, সে রহস্য আজও অজানা। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত টানাপোড়েনের মাঝেই ২০২৫ সালের ১৩ জুন ভোরে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক গবেষণা কেন্দ্র ও সামরিক স্থাপনার ওপর একযোগে হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি সহ বেশ কয়েকজন বিজ্ঞানী ও গবেষক নিহত হন। শুরু হয় ইরান ইসরায়েল যুদ্ধ। তবে ইসরায়েলের অস্ত্র দিয়ে ইরানের সামরিক স্থাপনা ধ্বংস করা অসম্ভব, তাই বারবার যুক্তরাষ্ট্রের সাহায্য চাইছিল ইসরায়েল। এরই মাঝে ২২ জুন ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ফোর্দো সহ ইরানের ৩ পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। Key nuclear facilities in the Iranian regime, Fordo, Natanz, and Esfahan, completely and totally obliterated. যদিও পরবর্তীতে জানা যায় ইরানকে হামলার কথা আগেই জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র। ফোর্দো স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়। ইরান ইসরায়েল সংঘাতের গতিপথ বদলে দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও একে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। নিজেদের শক্তিমত্তা জানান দিতেই এমনটা করতে পারে যুক্তরাষ্ট্র। ২০২৬-এর শুরুতেই সরকার বিরোধী বিক্ষোভে সপ্তাহ ধরে উত্তাল ইরান। ৯ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার অভিযোগ, এই বিক্ষোভ বিদেশি শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র। বিক্ষোভকারীরা ট্রাম্পের হয়ে কাজ করছে এবং তারা বিদেশি ভাড়াটে সৈন্য হিসেবে সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পও এই বিক্ষোভে সমর্থন দেওয়ার কথা বলেন। They start killing people like they have in the past, I think they're going to get hit very hard by the United States. এদিকে ইরানের ক্ষমতাচ্যুত শাহ ছেলে রেজা পাহলভি এখন নির্বাসনে। নিজেকে যুবরাজ দাবি করা রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার বাবাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। প্রায় ৭০ বছর আগে ঠিক এভাবেই গণ অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করেছিল সিআইএ এবং ব্রিটিশরা। ইতিহাসের পুনরাবৃত্তি নাকি ইসলামী বিপ্লবকে অক্ষুণ্ণ রাখবেন খামেনি? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।